শ্বাস প্রশ্বাস চলছে মৃদু, দিচ্ছে কাঁটা শরীর জুড়ে। হঠাৎ করে কান্নার আওয়াজ, কেমন যেন বিশ্রী সুরে। দমকা হাওয়ায় নিভল বাতি, খুলল ঘরের দরজা। গা ছমছম আমেজ থাকুক, শুরু হোক ভূত চর্চা। নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আচ্ছা, ভালো কথা, ভূত চর্চার গল্পগুলো তোমাদের কেমন লাগছে? ভূত চর্চায় আমরা চেষ্টা করছি রোজ রোজ, মানে প্রত্যেক শনিবার, নতুন নতুন স্বাদের গল্প নিয়ে চলে আসার জন্য। কই, তোমরা তো সেভাবে রাত্রি 9:30 হলেই ভিড় জমাচ্ছ না। যদি ভিড় জমাতে তাহলে কিন্তু সাবস্ক্রাইবটাও করতে, সেখানেও কিন্তু তার কোনো রিফ্লেকশন নেই। তাই যদি ভূত চর্চা বা ভূত চর্চার এই গল্পগুলো তোমাদের ভালো লেগে থাকে, তাহলে চটপট সাবস্ক্রাইবটা করে নাও দেখি। ও হ্যাঁ, ভালো কথা, কেন গল্পের শুরুতেই এরকম ফালতু বকছি? আসলে ইউটিউব আমাদের মহা সমস্যায় ফেলেছে। বলছে যে থাম্বনেলের আড়ালে যারা শুধু শুধু বকে যাচ্ছে, ওরা নাকি মানুষ নয়, ওরা নাকি এআই। বোঝো ঠেলা। যেহেতু আমাদের মুখ দেখা যায় না, শুধুমাত্র কথা শোনা যায় আর একটা স্ট্যাটিক কিংবা ডায়নামিক থাম্বনেল দেখা যায়, তাই আমাদেরকে আইডেন্টিফাই করতেই পারছে না। সেজন্য গল্পের শুরুতে আমরা একটু বকবক করে জানান দিচ্ছি যে না, ইউটিউব অ্যালগোরিদম মশাই, আমরা মানুষ, আমরা এআই নই। যাই হোক, শুরু করতে হবে এবার সেই গল্পটা। মনে আছে তো, সেই যে রূপমের কি হয়েছিল বলো তো? রূপমের দাদু যেদিন মারা গেলেন, তার কয়েকদিন পর রূপম হঠাৎ করে খুঁজে পেল একটা ধাঁধা। আর সেই ধাঁধাটা সলভ করে জানতে পারলো রূপমের দাদু রূপমের জন্য দুটো বাক্স রেখে গেছে, একটা সোনালী রঙের আর একটা রূপোলি রঙের। তো রূপম সেই বাক্স দুটোকে বাড়ি থেকে খুঁজেও পেল। তারপর জানতে পারল সোনালী রঙের বাক্সর মধ্যে রূপমের যত সুন্দর সুন্দর স্বপ্নগুলো ছোট্ট ছোট্ট কাঁচের গুলি হয়ে জমা করা যাবে, আর রূপোলি রঙের বাক্সে ধরে রাখা যাবে সব দুঃস্বপ্ন দুশ্চিন্তাগুলো, যেগুলো জমা হয়ে থাকবে ছোট ছোট কয়লার টুকরোর মতো হয়ে। এমনকি রূপমের দাদু একটা চিঠিও দিলেন, তাতে জানিয়ে গেলেন যে এই স্বপ্নগুলো ঠিক কোথায় গেলে বিক্রি করে বদলে নিয়ে আসা যাবে সোনার মোহর। রূপম তো ভারী খুশি হলো, সুন্দর সুন্দর জমা করা স্বপ্নগুলো বিক্রি করে দিল সেই ঠিকানায় গিয়ে, পরিবর্তে পেল এত এত মোহর। কিন্তু তার বদলে কি হলো মনে আছে তো? রূপমের যত সুন্দর সুন্দর অনুভূতিগুলো হঠাৎ করেই মরে যেতে শুরু করলো, কিছুই আর মনে করতে পারতো না। এই যেমন ধরো মিষ্টি ম্যাঙ্গো আইসক্রিমের স্বাদ, কিংবা দাদুর সঙ্গে কাটানো সুন্দর সুন্দর মুহূর্ত। আর তারপর কি হলো? যে সমস্ত দুঃস্বপ্নগুলো রূপম বিক্রি করে এসছিল, সেই দুঃস্বপ্নগুলোর সমস্ত স্মৃতি চলে যেত অন্য কারোর মাথায়। রূপমের বাবা মা মারা যাওয়ার সেই কালো স্মৃতিটা হঠাৎ করেই একদিন রূপম পুরোপুরি ভুলে গেল। পরিবর্তে সেই স্মৃতিগুলো ঢুকে গেল অন্য কারোর মাথায়। ব্যাস, রূপম বুঝতে পারল যে এই স্বপ্নগুলো, সে যেরকমই হোক না কেন, সুস্বপ্ন বা দুঃস্বপ্ন, যাই ও বিক্রি করে দিচ্ছে, সে স্মৃতি বা সেই অনুভূতি বা সেই স্বাদটা ওর মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে। এবার রূপম পড়ল ভারী বিপদে। তারপর কি হবে সেই গল্পই বলবো আজকে। তাই তো আজ চলে এলাম স্বপ্নের ফেরিওয়ালা গল্পের অন্তিম পর্ব নিয়ে। এই গল্পটার লেখক আমি, তোমাদের বন্ধু প্রীতম, আর গল্প পাঠেও রয়েছি আমি, তোমাদের বন্ধু প্রীতম। আমার সঙ্গে আজ অন্যান্য চরিত্রে অন্তরা তো আছেই, সঙ্গে রয়েছে অতনু আর শুক্লা। তাহলে চলো এবার শেষ অংশটা শুনে ফেলি। রূপমের মনের ভেতর তখন অপরাধবোধের কালবৈশাখীর রীতিমতো ঝড় উঠেছে।
সেই হাশেম মিয়া, তার সেই আর্তনাদ ওর কানে তীরের মতো বিঁধছে। ও নিজের ঘরে এসে ওর ওয়ার্কিং ডেস্কের সামনে ধপাস করে বসে পড়ল। টেবিলের উপর ছোট্ট একটা কাঁচের বয়ামে রেখে দিয়েছে সেই সোনার মোহরগুলো, যেগুলো ও ওর সব ভালো স্বপ্নগুলো বিক্রি করে নিয়ে এসেছিল। ও বুঝতে পারছে ও শুধু স্মৃতিই বিক্রি করে আসেনি, ও নিজের মনুষ্যত্বটুকুও বিক্রি করে এসেছে। বিক্রি করে দিয়েছে ওর সব সুখকর অনুভূতিগুলো। হঠাৎ ওর নজর পড়ল টেবিলের একটা কোণে পড়ে থাকা ওর জীবনের সেই নবতম সংযোজন, সোনালি আর রূপলি বাক্স দুটোর দিকে। এগুলো রূপমের ছিল না কখনোই। এগুলো দাদুর রেখে যাওয়া সেই সব বাক্স, যার ভিতর অমলকান্তিবাবু নিজের ৯০ বছরের জীবনের নির্যাস বন্দি করে রেখে গেছেন। রূপম মনে মনে ভাবল, দাদু তো জানতেন এই এই স্বপ্ন বিক্রির ঠিকানা। দাদু জানতেন এই মোহরের কথা। তবে দাদু কেন এত বছর ধরে সেসব কিছুই বিক্রি করেনি? কি এমন ছিল এই বাক্সগুলোতে যা দাদু এতদিন ধরে আগলে রেখেছিল? রূপম প্রথমে সোনালী বাক্সটা খুলল। ভেতরে তো অজস্র কাঁচের গুলি, এক একটা এক এক রঙের। কোনোটা ভোরের আকাশের মতো নীল, কোনোটা শিউলি ফুলের মতো সাদা, আবার কোনোটা নরম ঘাসের মতো সবুজ। ও একটা ধবধবে সাদা গুলি হাতে নিল। চোখের সামনে ধরতেই শিউরে উঠল। হঠাৎ করে রূপমের চোখের সামনে ফুটে উঠছে প্রায় বছর ৭-৮ আগে, যখন রূপম সবেমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করেছে। তখনকার একটা সোনালী বিকেলের কথা। কিশোর রূপম দাদুর গা ঘেঁষে বসে আছে। রোদে বসে দাদু ওকে জীবনের মূল্যবোধ শেখাচ্ছেন। দাদুর গায়ে একটা পুরনো খয়েরি রঙের চাদর। সময়টা শীতকাল। দাদু, এত খাটাখাটনি করলাম, তাও উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা অতটা ভালো হলো না। কেন বলো তো? দেখো আমার বন্ধুগুলো কত ভালো ভালো সব নম্বর পেয়েছে। ওরা ভালো ভালো কলেজেও ভর্তি হবে জানো। দাদু অবশ্য সেদিন হেসে বলেছিল, রেজাল্ট ভালো করলে তাতে কি যায় আসে। মনে রাখতে হবে ভালো ভালো নম্বর কিন্তু সবাই পায়, কিন্তু ভালো মনের মানুষ হতে পারে কজন। আরে পাগল, রেজাল্ট ভালো করলে কি আর সব কিছু হয়ে যায় রে? মনে রাখবি নাম্বার সবাই পায়, কিন্তু ভালো মনের মানুষ হতে পারে কজন? তোকে ভালো মানুষ হতে হবে। সবাই যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, তবে রোগী হবে কে রে? তুই ওই সব কম্পিউটারে কি সব করবি বলছিস? সেই সব শিখে তোর মনের মতো কাজ কর। মাথায় রাখবি, যে কাজে তোর মনের চাহিদা মেটে, সেই কাজ করার জন্য জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। ইঁদুর দৌড়ে সামিল হলে হবে না। তাই বন্ধুরা কে কি করছে না করছে তা ভেবে তোর লাভ নেই। তোর নিজের যেটা ভালো লাগে সেইটাই করতে পারছিস কিনা, সেটাই হলো বড় কথা। রূপম সেদিন কতটা বুঝেছিল জানে না, তবে আজ অনুভব করতে পারে দাদু আসলে জীবনের একটা বড় সার সেদিন বুঝিয়ে গিয়েছিল। কিশোর বয়সের রূপম হেসে দাদুর চাদরের ভিতর মুখ লুকিয়েছিল। দাদুর সেই স্নেহ ভরা গায়ের আদর মেশানো গন্ধটা যেন এই কাঁচের গুলি থেকে জীবন্ত হয়ে বেরিয়ে আসছে। রূপমের চোখে জল এসে গেল। ও এবার দাদুর কালো বাক্সটা, অর্থাৎ ওই রূপলি বাক্সটা, ওটা খুলল। ওটা খুলতেই একটা কেমন যেন গা শিরশির করা ঠান্ডা হাওয়া ঘরটাকে ভরিয়ে দিল। ভিতরের কয়েকটা কুচকুচে কালো কয়লার টুকরো
তার মধ্যে থেকে একটা বড় কয়লার টুকরো হাতে নিতেই শুনতে পেল একটা হাহাকার। রূপমের দাদু একটা খাটের এক পাশে মনমরা হয়ে বসে রয়েছে। বিছানার উপরে সাদা চাদরে ঢাকা দাদুর দীর্ঘদিনের জীবনসঙ্গিনী, অর্থাৎ রূপমের ঠাকুমা। দাদু তার ঠান্ডা হাতটা বারবার নিজের গালে ঘষছেন। শেষ বিদায়টুকু জানাতে যেন ইচ্ছেই করছে না। অস্ফুটে দাদু বলছেন, সুধা, তুমি আমাকে একা রেখে চলে গেলে। রূপমটা এখনো ছোট, ও কার কাছে আবদার করবে? আমি তো নীতি আদর্শ নিয়ে সারা জীবন লড়াই করলাম, কিন্তু আজ তোমাকে হারিয়ে যে আমার সব লড়াই শেষ হয়ে গেল। এই একাকিত্ব আমি সইব কি করে? রূপম চমকে হাত থেকে কয়লাটা সরিয়ে রাখল। ওর বুকটা কেমন যেন করছে, ফেটে যাচ্ছে কষ্টে। ও বুঝতে পারল দাদু চাইলে এই দুঃখ ভর্তি কয়লার টুকরোটা বিক্রি করে দিতে পারত। দাদু চাইলেই পারত এই স্মৃতিগুলো হাশেম মিয়ার মতো অন্য কারোর মাথায় চাপিয়ে দিতে, কিন্তু না, দাদু তা করেননি। তিনি নিজের যন্ত্রণাটাকেও সযত্নে নিজের ভিতরে পালন করে রেখেছেন, কারণ এই দুঃখটাই তাকে মানুষের মতো মানুষ করে বাকি জীবনটুকু বাঁচিয়ে রেখেছিল। দাদু, তুমি তবে এই জন্যই এগুলো বেচনি, তাই তো? তুমি জানতে যে দুঃখগুলো হারিয়ে ফেললে মানুষ অমানুষ হয়ে যায়। আর আমি কিনা শুধু টাকার লোভে নিজের বাবা মায়ের শেষ স্মৃতিটুকুও অন্য কারোর মাথায় চাপিয়ে দিলাম। ইস, আমি কতটা নীচ মনের। ও আবার দাদুর সোনালী বাক্সটা থেকে একটা ছোট্ট হলুদ রঙের গুলি বের করলো। এটা যেন রূপমের নিজের জীবনের কোনো একটা হারিয়ে যাওয়া মুহূর্ত। সেখানে রূপম পরিষ্কার দেখতে পেল রূপম যখন প্রথম ফ্রিল্যান্সিং করে 5,000 টাকা পেয়েছিল, দাদুকে দাদুর পছন্দের একটা সোনালী রঙের ফ্রেমের চশমা কিনে দিয়েছিল। দাদু সেটা চোখে দিয়ে আয়নার সামনে দাঁড়িয়েছিল। তারপর বলেছিল, দাদু ভাই, এই চশমাটা এত দাম দিয়ে শুধু শুধু কেন কিনলি বলতো? আমার তো একটা আছে নাকি? তার চেয়ে তুই তো নিজের জন্য দুটো নতুন জামা কিনতে পারতিস। তোর বাবা মা আজ বেঁচে থাকলে খুব গর্ব করতো। তুই শুধু ভালো মনের মানুষ হয়ে ওঠ। মনে রাখিস, সিন্দুকের টাকা ফুরিয়ে যায়, কিন্তু মনের সিন্দুক যেন কোনোদিন খালি না হয়। রূপম অবশ্য সেসব শুনে একটু রাগ করেছিল। রূপম বলেছিল, দাদু, তুমি সবসময় এত নীতি কথা কেন বলো তো? এখন আধুনিক যুগ, এখন টিকে থাকতে গেলে একটু স্বার্থপর হতেই হয়। দাদু সে শুনে খুব হেসেছিল। হেসে বলেছিল, স্বার্থপর হওয়া খুব সহজ, কিন্তু নিজের ভিতরে অন্যকে জায়গা দেওয়া বড্ড কঠিন। স্বার্থপর হওয়া খুব সহজ রে, কিন্তু নিজের ভেতর অন্যকে জায়গা দেওয়া খুব কঠিন। যেদিন তুই নিজের সুখ অন্যের জন্য ত্যাগ করতে শিখবি, সেদিন বুঝবি প্রকৃত ঐশ্বর্য কাকে বলে। সেদিন মানুষ হিসেবে নিজের জন্য নিজেরই গর্ববোধ হবে তোর। দাদু সেদিন বলেছিলেন, মনের সিন্দুক যেন কোনো দিন খালি না হয়। রূপম আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। ওর নিজের ভিতরের সেই অনুভূতিগুলো এখন সত্যিই আস্তে আস্তে মরে গেছে। ও দাদুর স্বপ্নগুলো ছুঁতে পারছে, শুনতে পারছে, কিন্তু নিজের করা সেই অন্যায়ের জন্য কোনো প্রতিকার খুঁজে পাচ্ছে না। ওর মনে পড়ল দাদুর সিন্দুকের সেই লুকোনো আরো একটা চিঠির কথা, যেখানে লেখা ছিল যে আরো একটা চিঠি একটা কাঠের বাক্সর কথা। রূপম পাগলের মতো সিন্দুকটা আবার হাতড়াতে শুরু করলো। কোথায়?
আরেকটা কি যেন রেখে গেছে দাদু। আমি আমি এই সোনার মোহরগুলো না বড্ড গলার কাঁটা হয়ে যাচ্ছে। হাশেম মিয়ার শান্তিটুকু ফিরিয়ে দিতে হবে। আমার বাবা মায়ের স্মৃতিটা আমি ফেরত চাই, সে যত কষ্টেই হোক না কেন। কোথায় দাদু আরো কি রেখে গেছেন? হঠাৎই সিন্দুকের তলায় একটা ছোট্ট কাঠের বাক্স নজরে এলো। ওটা সরাতেই বেরিয়ে এলো হলদে হয়ে যাওয়া একটা পুরনো খাম। তাতে বড় বড় অক্ষরে লেখা তৃতীয় ও শেষ চিঠি। রূপমের হাত কাঁপছে। ও বুঝতে পারছে দাদু জানতেন রূপম একদিন এই জায়গায় এসে দাঁড়াবে। দাদু জানতেন তার নাতি লোভে পড়বে। এই চিঠিটা হয়তো ওর মুক্তির শেষ রাস্তা। বাইরে আবারও বৃষ্টি নেমেছে, কিন্তু এবারের বৃষ্টির শব্দে রূপমের মনে হলো কে যেন ওর কানে কানে ফিসফিস করে বলছে, ভুল শুধরানোর সময় এখনো শেষ হয়ে যায়নি রূপম। লেট বেটার দ্যান নেভার। ভুল শোধরানোর সময় এখনো শেষ হয়ে যায়নি, লেট বেটার দ্যান নেভার। রূপম চিঠিটা খুলল। দাদুর পরিচিত গন্ধটা যেন আবার ঘরটাকে ভরিয়ে দিল। এ যেন অন্য এক অচেনা জগৎ, যেখানে রূপম নিজেই নিজেকে চিনতে পারছে না। হাতে দাদুর রেখে যাওয়া সেই হলদে হয়ে যাওয়া চিঠিটা, কিন্তু আশ্চর্যের বিষয় চিঠিতে কিছু লেখা নেই, বরং তাতে সযত্নে মোড়ানো রয়েছে একটা পুরনো ডিজিটাল রেকর্ডার। রূপম রেকর্ডারটার সুইচ অন করল। ঘর জুড়ে একটা যান্ত্রিক ঘর ঘর শব্দ হলো প্রথমে। তারপর ভেসে এলো দাদুর সেই চিরচেনা কণ্ঠস্বর। মনে হচ্ছে দাদু যেন আজও ঠিক ওর পাশেই দাঁড়িয়ে কথা বলছেন। দাদু ভাই, যদি তুই আজ এই কণ্ঠস্বর শুনতে পাস, তবে বুঝবো আমার ভয়টাই সত্যি হলো। তুই সেই মোহর আর লোভের মায়া জালে নিজেকে জড়িয়ে ফেলেছিস। তুই হয়তো ভাবছিস আমি তোকে মরে যাওয়ার পর কেন এমন বিপদে ফেললাম, কেন সোজা পথে টাকা রেখে গেলাম না। রূপমের মনের ভিতরটা কেমন যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। রূপম রেকর্ডারটা জাপটে ধরল। ওর চোখের কোনা ভিজে আসছে। আসলে কি জানিস, সুখটা খুব সস্তা রে, কিন্তু সেই সুখকে অনুভব করার ক্ষমতাটা দামি। তুই ওই সিন্দুক থেকে যা পেয়েছিস তা তোর পরীক্ষা ছিল। তুই নিজের শান্তি বেচে সোনার মোহর জমিয়েছিস, কিন্তু সেই মোহর কি তোকে মা বাবার কথা মনে পড়াতে পারছে, নাকি অন্য মানুষের মাথায় ঢুকে যাওয়া তোর দুঃখের স্মৃতিগুলোর যন্ত্রণা তোকে শান্তিতে ঘুমোতে দিচ্ছে? যে নিজের সুখ বেঁচে দেয় সে একদিন ফকির হয়ে যায় রূপম, আর যে অন্যের ঘাড়ে নিজের দুঃখ চাপায় তার রাতের ঘুম চিরতরে মরে যায়। রূপম এবার যেন ডুকরে কেঁদে উঠতে চাইছে। রেকর্ডারে দাদুর একটা দীর্ঘশ্বাসের শব্দ শোনা যায়। এখনো সময় আছে দাদু ভাই। সিন্দুকের একদম নিচে আরো একটা জিনিস আছে। সেটা কোনো মূল্যবান ধাতু দিয়ে তৈরি নয়, ওটা সাধারণ কাঠের একটা বাক্স। ওটা খোল, ওটা কোনো স্বপ্ন বন্দি করে না, ওটা স্বপ্ন দেখায়। ওটাই তোর মুক্তির চাবিকাঠি। রূপম রেকর্ডারটা পাশে রেখে পাগলের মতো আবার সিন্দুকের ভেতরটা হাতড়াতে শুরু করলো। একদম কোণে একটা ছোট্ট কাঠের বাক্স বেরিয়ে এলো। না, সেরকম কোনো কারুকাজ নেই, কোনো চাকচিক্যও নেই।
রূপম সেটা হাতে নিয়ে আবার রেকর্ডিংটা চালু করলো। তারপর মনে মনে বলল, এই তো কাঠের বাক্স, কিন্তু এটার ভেতরে তো কোনো গুলি, কয়লা এসব কিছুই নেই। এটার ভিতরে তো কোনো হাসি কান্নার শব্দও শোনা যাচ্ছে না। তবে তবে দাদু এটা কেন দিল? রূপম কাঠের বাক্সটার গায়ে হাত দিতেই ঘটল একটা বিস্ময়কর ঘটনা। ঘরের আলোগুলোর তেজ যেন কমে এলো। রূপমের সামনে ভেসে উঠতে লাগলো গত 3 মাসের সব কটা মুহূর্ত। ও দেখতে পাচ্ছিল কাবেরীর সেই হাসি, দেখতে পাচ্ছিল হাশেম মিয়ার যন্ত্রণাবিদ্ধ মুখ। কাঠের বাক্সটা থেকে যেন একটা সুর ভেসে আসছে। না না, ওটা কোনো সুর নয়, ওটা হলো সেই সব অনুভূতি যা রূপম সোনার মোহরের বদলে বিক্রি করে এসেছে। এই কাঠের বাক্সটা হলো তোর বিবেক দাদু ভাই। এতে কান পাতলে তুই বুঝতে পারবি তুই কি হারিয়েছিস। তুই যে আইসক্রিম খাওয়ার অনুভূতিটা বেঁচেছিলি, যে মা বাবার স্মৃতিটা মুছে ফেলেছিলি, সেগুলো সব এই বাক্সের ভেতরে প্রতিধ্বনিত হচ্ছে। কিন্তু মনে রাখিস রূপম, এগুলো তুই ফিরে পাবি না যতক্ষণ না তুই সেই মোহরগুলোর মায়া ত্যাগ করছিস। কাবেরী তোকে যা দিয়েছে তার সবটা ফিরিয়ে দিয়ে আসতে হবে, তবেই তোর মনের সিন্ধুক আবার পূর্ণ হবে। রূপম এবার কাঠের বাক্সটা কানের কাছে চেপে ধরল। হঠাৎ করেই ও শুনতে পেল ওর মায়ের গলার সেই নিচু সুরে গান গাওয়া, যা ও শৈশবে শুনতে পাচ্ছিল দাদুর হাসি, ঠাকুমার আদর করে রূপমকে ডাকা, সব কিছু। কিন্তু শব্দগুলো যেন বড্ড অস্পষ্ট, যেন অনেক দূর থেকে ভেসে আসছে। রূপম বুঝতে পারল ও একা নয়। ওর করা ভুলের মাসুলগুলো শুধু ও দিচ্ছে না, এই কাঠের বাক্সয় বন্দী হয়ে রয়েছে আরো হাজার হাজার মানুষের হাহাকার। আমি যাব, আমি কালই যাব। কাল সকালেই গিয়ে আমি কাবেরীর কাছে জিজ্ঞাসা করব। আমার এই পাপের মোহর চাই না। আমি আমার সব দুঃখ ফেরত চাই, আমি আমার কান্নাগুলোও ফেরত চাই। দাদু, দাদু, তুমি ঠিক বলেছ। মনের সিন্দুক ফুরিয়ে গেলে মানুষ আর বাঁচতে পারে না। যে মানুষ কাঁদতে ভুলে যায় সে তো পাথর। না 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 না, আমি পাথর হয়ে বাঁচতে চাই না দাদু। হঠাৎ করেই জানলা দিয়ে এলো একটা দমকা হাওয়া। রূপমের হাত থেকে দাদুর পাঠানো শেষ চিঠিটা উড়ে গেল, পড়ে গেল মেঝেতে। রূপম কাঠের বাক্সটা বুকের কাছে জড়িয়ে ধরে বসে রইল। ওর মনে হলো দাদু ঠিক ওর মাথায় যেন হাত রাখছেন। দাদুর সেই শেষ কথাটা বারবার কানে বাজছে। ভুল শোধরানোর সময় এখনো শেষ হয়ে যায়নি রূপম। লেট বেটার দ্যান নেভার। রাত গভীর হচ্ছে, কিন্তু রূপমের চোখে আর কোনো লোভের নেশা নেই। আছে এক কঠিন সংকল্প। কালকের নতুন সূর্যোদয় ওর জীবনে হয়তো এক নতুন অধ্যায় নিয়ে আসবে। যে অধ্যায়ে কোনো সোনাদানা নয়, থাকবে রক্ত মাংসের মানুষ হয়ে ওঠার কঠিন লড়াই। মনে রাখিস দাদু ভাই, সিন্দুকটা লোহার হোক বা কাঠের, আসল ধনটা থাকে তোর মনের ভিতরে। সাবধানে থাকিস। রেকর্ডারটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ঘরে নেমে এলো একটা অদ্ভুত রকমের নীরবতা। রূপম জানত এর পরের রাস্তাটা হয়তো আরও কঠিন। কাবেরীদি সহজে হয়তো সেসব স্বপ্নগুলো আবার ফেরত দেবে না, কিন্তু রূপমের কাছে এখন দাদুর আশীর্বাদ আর নিজের বিবেকটুকু তো রয়েছে। ও ভয় পায় না, ও প্রস্তুত। পরের দিন সকাল হতেই রূপম ছুটল কলেজ স্ট্রিটের সেই অন্ধকার গলির সন্ধানে। ও
ওর হাতে দাদুর দেওয়া সেই পুরনো কাঠের বাক্স, আর সঙ্গে নিয়েছে সেই কাঁচের বয়ামটা, যার মধ্যে ঝনঝন করছে সেই সোনার মোহরগুলো। দোকানের দরজা ঠেলে ঢুকতেই একটা সুন্দর মিষ্টি সুর কানে এলো। কাবেরী আজ একটা ধবধবে সাদা সিল্কের শাড়ি পরে বসে আছে। কপালে বড় একটা লাল টিপ। তাকে যেন আজ বড্ড বেশি রহস্যময়ী লাগছে। রূপমকে দেখে সেই মিষ্টি 20 বছরের যুবতীর মতো গলায় হেসে উঠল কাবেরী। এসো রূপম, আজ কি তবে বড় কোনো স্বপ্ন নিয়ে এলে, নাকি আবার কোনো দুঃস্বপ্ন অন্য কারোর মাথায় চালান করতে চাও? তোমার জন্য আজ কিন্তু একটা স্পেশাল অফার আছে। ওই সমস্ত স্পেশাল অফার আপনি নিজের কাছেই রাখুন কাবেরী। আমি আজ কিচ্ছু বিক্রি করতে আসিনি। আজ আমি কিনতে এসেছি। কিনতে এসেছো? কি কিনবে? আমার কাছে তো কেবল তোমারই ফেলে যাওয়া স্মৃতির বয়ামগুলোই পড়ে আছে। সেগুলো কিনবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেগুলোই কিনবো। আমি আমার সব অনুভূতিগুলো ফেরত চাই। ওই যে হলুদ কাঁচের গুলি ভর্তি, ওই 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 আমার দাদুর সঙ্গে আইসক্রিম খাওয়ার যে আনন্দটা বন্দি করে রেখেছেন, ওটা ফেরত চাই। আর ওই যে, হ্যাঁ, ওই ডান দিকে ওই কালো কয়লার ভেতর আমার বাবা মায়ের শেষ স্মৃতিটা, আমি যেটা হাশেম মিয়ার মাথায় ঢুকিয়ে দিয়েছি অজান্তে, ওটাও আমার ফেরত চাই। এই নিন, রাখুন আপনার মোহর, একটাও কম নেই। তুমি কি বোকামি করতে চাও রূপম? মানুষ এখানে আসে মুক্তি পেতে, আর তুমি চাইছো আবার সেই হাহাকার আর যন্ত্রণার সিন্ধুকে ফিরে যেতে? যে দুঃখ থেকে বাঁচতে তুমি হাসেমের শান্তি কেড়ে নিলে, সেই নরক আবার নিজের মগজে তুমি নিতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারবো, খুব পারবো। কারণ আমি বুঝেছি যে পাথর হয়ে বেঁচে থাকার চেয়ে মানুষ হয়ে দুঃখ পাওয়া অনেক ভালো। দুঃখগুলো আছে বলেই সুখের কদর করতে পারি কাবেরী। আমি সুখ বেচতে বেচতে আজ তো নিজেকেই হারিয়ে ফেলেছি। আমার সব অনুভূতিগুলো সব হারিয়ে গেছে। আমি ফেরত চাই ওগুলো। হাশেম মিয়াকে তার শান্তিটা ফিরিয়ে দিতে চাই। ওটা আমার পাপের ফল, আমি নিজেই বইব। বিনিময় প্রথা সহজ নয় রূপম। বেচা স্বপ্ন ফেরত পেতে হলে তোমাকে শুধু মোহর দিলে তো চলবে না, তোমাকে তোমার বর্তমানের এইসব ভোগ বিলাস ত্যাগ করতে হবে। আর মনে রেখো, ওই দুঃস্বপ্নগুলো যখন তোমার মাথায় ফিরবে, তখন তুমি হয়তো আর শান্তিতে এক মুহূর্তও ঘুমোতে পারবে না। ঘুমোতে না পারি না পারবো, তাতে আমার কোনো ক্ষতি নেই। অন্তত জেগে থাকাকালীন আমি নিজেকে তো চিনতে পারবো। আমি জানি, আমি ভালো করেই বুঝতে পারছি যে কেন দাদু আমাকে এই পথে পাঠিয়েছিলেন। আসলে তিনি চেয়েছিলেন আমি যেন নিজের বিবেকের সন্ধানটা নিজেই খুঁজে পাই। জীবনের আসল মানে ভোগবিলাসে নয় কাবেরী, আছে স্মৃতি। আর সেই অমলিন স্মৃতির ঐশ্বর্যেই খুঁজে পাবো আমি আমার জীবনের আনন্দ। ঠিক আছে, তোমার জেদি জয়ী হলো। তবে শেষবার সাবধান করছি, একবার যদি এই বয়াম খোলো, তবে তোমার রাজকীয় জীবন একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়বে। পড়ুক, ভেঙে পড়লে পড়ুক। ভাঙা ঘরের ভেতরেও যদি আমি আমার বাবা মায়ের মুখটা মনে করতে পারি, তবে সেটাই আমার জীবনের পরম প্রাপ্তি। কাবেরী বয়ামের মুখটা খুলতেই ঘর ভর্তি একটা অলৌকিক আলোর ছটায় ভরে উঠল। রূপম চোখ বন্ধ করল। হঠাৎ তার মনে হচ্ছে হাজার হাজার ভোল্টের বিদ্যুৎ তার মস্তিষ্কের ভিতর দিয়ে বয়ে যাচ্ছে। ও শুনতে পাচ্ছে ওর মায়ের গান, বাবার শাসন, দাদুর আদর, ঠাকুমার আশকারা, সবকিছু। আর তার সাথে সাথে ফিরে আসছে দুর্ঘটনার সেই ভয়ঙ্কর দুঃস্বপ্ন। রূপম যন্ত্রণায় চিৎকার করতে পারে, আবার আনন্দে হাসতেও পারে। এ এক অদ্ভুত মুক্তি খুঁজে পেয়েছে ও আজ আবার অনুভব করতে পারছে যে ওর সমস্ত অনুভূতিগুলো একে একে যেন ফিরে আসছে। পরের দিন সকাল, জানলার ফাঁক দিয়ে আসছে রোদের তির্যক রেখা। কাল রাতে ও জীবনের দীর্ঘতম আর একটা কঠিন পথ পেরিয়ে এসেছে। আজ ঘুম থেকে উঠে ওর শরীরটা কেমন যেন হালকা লাগছে।
বিছানায় বসে পড়ল রূপম। পাশেই পড়ে আছে ওই সোনালি রূপলি বাক্সগুলো। রূপম বাক্স দুটোর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। কাল ও কাবেরীর দোকান থেকে যখন ফিরেছিল তখন মনে হচ্ছিল এক অলৌকিক জগৎ থেকে ও যেন রক্ত মাংসের একটা পৃথিবীতে পা রেখেছে। ও হাত বাড়িয়ে সোনালি বাক্সটা তুলল। অবাক হয়ে দেখল বাক্সের ভেতরে সেই গুলিও নেই আর হাসির শব্দও নেই, বরং বাক্সটা ভালো করে এদিক ওদিক ঘোরাতেই রূপম বুঝতে পারল এই বাক্সটা একটা খাঁটি সোনা দিয়ে তৈরি। ঠিক একইভাবে রূপলি বাক্সটাও হাতে নিতেই বুঝতে পারল এটা আসলে ধাতব রূপো ছাড়া আর কিচ্ছু নয়। রূপম স্তব্ধ হয়ে বসে রইল। ওর মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল। ও ভালো করেই বুঝতে পারল দাদু ওকে কোনো জাদুর বাক্স দিয়ে যাননি। দাদু জানতেন তার এই সৃজনশীল নাতিটা বড্ড বেশি আবেগপ্রবণ, তাই রূপমের ভবিষ্যতের সঞ্চয়টুকু সোনা আর রূপোর আকারেই রেখে গিয়েছিল এই বাক্স দুটোর মধ্যে। আর স্বপ্নবন্দি করার ওই গল্পটা ওটা ছিল দাদুর তৈরি এক মনস্তাত্ত্বিক পরীক্ষা। দাদু চেয়েছিলেন রূপম যেন নিজের জীবনের কঠিন সময়ে লোভে পড়ে নিজের বিবেকটুকু বিসর্জন না দেয়। ওই স্বপ্ন বিক্রি বা কাবেরীর রহস্যময় দোকান সবটাই ছিল রূপমের অবচেতন মনের একটা দীর্ঘ স্বপ্ন, যা দাদুর সাজানো দাহাধার মাধ্যমে রূপমকে তার নিজের আত্মার মুখোমুখি, নিজের বিবেকের মুখোমুখি দাঁড় করিয়েছিল। আজ থেকে আমার নতুন পথ চলা শুরু। আজ থেকে আমার কাছে আর হারানোর ভয় নেই, কারণ আমি জানি জীবনের আসল সম্পদ আমাদের নিজেদের ভিতরেই লুকানো থাকে। রূপম ড্রয়ার থেকে একটা নতুন স্কেচ বুক বের করলো। প্রথম পাতায় ও একটা ছবি আঁকতে শুরু করলো। একটা বড় বটগাছ, যার নিচে একটা ছোট্ট ছেলে নিশ্চিন্তে বসে আছে। জীবন মানে যার কাছে শুধু সুখ নয়, জীবন মানে রোদে জলে ভিজে সেই বটগাছের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা, দুঃখটুকু কষ্টটুকু সইতে শেখা। তবেই তো খাঁটি মানুষ হয়ে ওঠা যায়। রূপম কিন্তু আজ সত্যিই বড়লোক, কারণ ও নিজের জীবনে সমস্ত ভালো মন্দ একসাথে গ্রহণ করতে শিখেছে। হঠাৎ সম্বিত ফিরল সারদাদির ডাকে। ও রূপম দাদা বাবু, কখন থেকে ঘুমোচ্ছ? উঠবে না নাকি? চা নিয়ে এসেছি, ওঠো। এই তো উঠেই পড়েছি। আসলে কি জানো সারদাদি, একটা স্বপ্ন দেখলাম। স্বপ্ন, খুব সুন্দর একটা স্বপ্ন। স্বপ্ন পরে দেখবে। এই দেখো তো, দুটো বাক্স পেলাম, একটা কালো বাক্স আর একটা হলুদ বাক্স। কি আবার বাক্স? আর সেই সঙ্গে শেষ হলো স্বপ্নের ফেরিওয়ালা গল্পটাও। কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চটপট লাইক করে কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি আরেকটু বেশি ভালো লাগে তাহলে প্লিজ হাইপ করে দিও। ও হ্যাঁ, যারা নতুন বন্ধু, যারা প্রথমবার আমাদের চ্যানেলের গল্প শুনলে, তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব না করে চলে যেও না। হ্যাঁ, আচ্ছা চলো চটপট বলে দিই তাদের নাম, যারা গত সপ্তাহে প্রথম 10 জন সঠিক উত্তরদাতাদের মধ্যে ছিলেন। তারা হলে রিয়া দাস, মোহিনী ভট্টাচার্য, সুপ্রিয়া মাঝি, সৃজা মুখার্জি, সুপ্রিয়া বিশ্বাস, অপর্ণা সামন্ত, শম্ভু ভৌমিক, রচনা সামন্ত, সীমা গিরি, ঝর্ণা খাতুন, সায়ন্তনী মণ্ডল, রাজ দে, প্রিয়াঙ্কা ঘোড়াই, পরিতোষ বিশ্বাস সহ অনেকেই। এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন, রূপমের ঠাকুমার নাম কি ছিল? যদি গল্পটা মন দিয়ে শোনা হয়ে থাকে তাহলে এই প্রশ্নের উত্তর কিন্তু ভীষণ সহজ। তাই চটপট আর সময়ের অপেক্ষা না করে মোবাইল ফোনটা নাও আর টাইপ করো সঠিক উত্তর শুধুমাত্র কমেন্ট বক্সে। কথা দিচ্ছি, প্রতি পর্বের মতো আগামী পর্বে প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি নিজে। আজ তবে বিদায় জানাতেই হচ্ছে। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে শনিবার রাত্রি 9:30 শুধুমাত্র ভূত চর্চায়। তবে তার আগে ভালোবাসার মরশুমে আগামী মঙ্গলবার দুপুর 3:30 এবং আগামী শুক্রবার রাত্রি 8টায় দুখানা ভালোবাসার গল্প নিয়ে। ততক্ষণ সকলে খুব ভালো থেকো, ভালোবাসার মরশুমের সঙ্গে সঙ্গে ভূত চর্চাতেও থেকো।